27 মে থেকে চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ। আপনি যদি গুগলে গিয়ে লেখেন socialsecurity.wb.gov.in তাহলেই কিন্তু আপনার সামনে খুলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা পোর্টালের ওয়েবসাইটটি। সেখানে কিন্তু আপনি ইংলিশ, বাংলা এবং হিন্দি তিনটে ভাষাতেই এই ফর্ম ডাউনলোড করতে পারবেন। শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আপনি অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই এই ফর্ম পূরণ করতে পারবেন। তবে 12 পাতার এই ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই কিন্তু হিমশিম খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে আপনাদের সামনে দেখিয়ে দেবো কিভাবে এই ফর্ম আপনি পূরণ করতে পারবেন। তবে এটা ঠিক, আপনাকে কিন্তু একাধিক ডকুমেন্ট নিয়ে এই ফর্ম পূরণ করতে বসতে হবে, কারণ এটা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার ফর্ম ভাবলে কিন্তু ভুল করবে, কারণ তার পাশাপাশি এটা কিন্তু পারিবারিক তথ্য সংগ্রহের একটি ফর্ম। চলুন আপনাদের জানিয়ে দিই এই ফর্ম কিভাবে পূরণ করবে এক এক করে। আপনার সামনে যদি এই ফর্মটি এখন আপনি দেখতে পাচ্ছেন, দেখবেন ওপরেই লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ আপনার শুধুমাত্র টাকা দেওয়ার জন্য কোনো তথ্য নেওয়া হচ্ছে না, আপনার পরিবারের সম্পূর্ণ তথ্য নেওয়া হচ্ছে এই ফর্মের মাধ্যমে। প্রথমেই রয়েছে পারিবারিক পরিচয়ের একটি সেকশন। প্রথমেই রয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। তার পাশে পুরো নাম লিখুন, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান আপনাকে তার নাম লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী আপনি দেখবেন ডান দিকে একটা নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন। আধার কার্ড অনুযায়ী আপনি আপনার পরিবারের প্রধানের নাম লিখুন। তারপরে দেওয়া রয়েছে জন্ম তারিখের জায়গা। এখানে আপনি দিন, মাস, বছর এই ফরম্যাটে জন্ম তারিখটা লিখে দিন, সেটাও আধার কার্ড অনুযায়ী কিন্তু লিখবে। এরপরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির জেন্ডার। সেখানে দেখুন পুরুষ, মহিলা, অন্যান্য, সেখানে আপনাকে টিক দিতে হবে যেটা সঠিক। তারপরে রয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার নম্বর আধার কার্ড দেখে দেখে আপনাকে কিন্তু এই বক্সে লিখতে হবে। তারপরে 5 নম্বরে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। আপনার পরিবারের যিনি প্রধান তার যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তার উপরে একটা আইডি থাকে, সেই আইডিটা আপনাকে এখানে দিতে হবে। সবারই আশা করছি ডিজিটাল রেশন কার্ড থাকবে, যদি না থাকে তাহলে দিতে হবে না, থাকলে কিন্তু এখানে ওই রেশন কার্ডের আইডিটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে 6 নম্বরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। দেখুন এখানে নির্দেশনায় দেওয়া রয়েছে শুধুমাত্র সংখ্যায়, অর্থাৎ আপনাকে আপনার পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখতে হবে। 3, 4, 5, 6, 7, 8 যতজন হোক আপনাকে এই বক্সে কিন্তু লিখতে হবে কতজন সদস্য রয়েছে আপনার পরিবারে। তবে আপনাদের জানিয়ে দিই একটা বিষয়, সবাই যখন ফর্ম ফিল আপ শুরু করছেন অনেকেই এটা না জেনে করছেন। একদম ফর্মের তলায় আপনি যদি 12 নম্বর পাতায় যান, এখানে কিন্তু একটা কথা লেখা রয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনি যদি ফর্ম পূরণ করছেন এবং আপনার কোনো সন্তান আপনার সাথে এক রান্নাঘরে খাবার খায় না, যেমন আমরা বাংলায় বলি হাঁড়ি আলাদা, তাহলে কিন্তু আপনি সেই সদস্যের নাম এই ফর্মে উল্লেখ করবেন না। এটাই কিন্তু এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে। আপনি যদি দেখেন 12 নম্বর পাতার ঠিক তলায় 13 নম্বর পাতাতে দ্রষ্টব্য বলে লেখা রয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তাই এই সদস্য সংখ্যা লেখার আগে কিন্তু একবার ভেবে নেবেন যে আপনার সাথে কারা আপনার রান্নাঘর ইউজ করেন, কারা আপনার সাথে থাকেন, সেই সংখ্যাটাই কিন্তু এখানে লিখবেন। এরপর রয়েছে 7 নম্বরের ঠিকানা। আপনি এখানে আপনার ঠিকানা লিখবেন, পরিবারের যিনি হেড তারই ঠিকানাটা এখানে দিতে বলা হচ্ছে এবং সেটাও কিন্তু আধার কার্ড অনুযায়ী লিখবেন। 8 নম্বরে রয়েছে যোগাযোগের নম্বর। এখানে আপনাকে দিতে হবে পরিবারের প্রধানের যে ফোন নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সেই ফোন নাম্বারটি। এরপরে রয়েছে 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এখানে কিন্তু আপনাকে আপনার পরিবারের সকল সদস্যের বিবরণ দিতে হবে এবং এদের মধ্যে কারা কারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে সেটাও আপনাকে লিখতে হবে। আর যদি কারোর 5 বছরের কম বয়স হয়, আপনি এমন কোনো সদস্যের নাম এখানে উল্লেখ করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড না থাকার জন্য তাদের আধার নম্বরের পাশে লিখতে হবে NA। একটু ভালোভাবে বুঝিয়ে দিই। এখানে দেখুন প্রথমেই দেওয়া রয়েছে পরিবারের প্রধান HOF। যেহেতু আমরা এর আগে
পরিবারের প্রধানের সমস্ত বিবরণ দিয়েছি, তাই এখানে আর তার বিষয় কিছু লিখতে হবে না। খালি তার পাশে দেখুন একটা হ্যাঁ দেওয়া রয়েছে, অর্থাৎ তিনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ, না হলে কিচ্ছু করার দরকার নেই। তারপরে রয়েছে সদস্য 1, অর্থাৎ তার নাম দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তার লিঙ্গ দিতে হবে, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক সেইটা দিতে হবে এবং আধার নম্বর দিতে হবে। এইভাবে আপনি যদি দেখেন সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নিয়ে মোট 6 জন সদস্য পর্যন্ত আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন এই ফর্মে। যদি 6 জনের বেশি হয় তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয় ফর্ম প্রিন্ট করতে হবে কিংবা অফলাইনে নিতে হবে, নিয়ে আপনাকে এই ফর্ম পূরণ করতে হবে। তো সেরকমই প্রতিটা সদস্যের নাম দেবেন, তার জন্ম তারিখ দেবেন, তার লিঙ্গ দেবেন, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক সেটা দেবেন, আধার নম্বর থাকলে দেবেন, না থাকলে এনে লিখবেন। আর যদি সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তাহলে তার পাশে যে হ্যাঁ বক্স রয়েছে সেখানে টিক দেবেন। যদি না হয় তাহলে কিচ্ছু করার দরকার নেই। এরপর চলে যাব 10 নম্বর সেকশনে। সেখানে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এইখানে প্রথমেই দেখুন দেওয়া রয়েছে, আচ্ছা তার আগে বলে দিই নির্দেশনাটা। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম কিভাবে আপনি ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার করতে পারেন আপনার ব্যাংকের সাথে। অনেকের করা থাকে, অনেকের করা থাকে না। তো যদি আপনার ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু এখানে দেবেন, অন্য ব্যাংকের বিবরণ দেবেন না। প্রথমেই হেড অফ দ্য ফ্যামিলি, তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডটা দিতে হবে। এরম ভাবে পরপর আরো 5 জন যে সদস্য তাদেরও কিন্তু ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডটা এখানে দিতে হবে। এরপর চলে যাব 11 নম্বর সেকশনে। সেখানে এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নাম্বার সহ। এপিক মানে আমরা প্রত্যেকেই জানি ভোটার কার্ড, এবং এপিক নাম্বার থাকে প্রত্যেকের। এখানে সেরম ভাবেই হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার সবটা কিন্তু লিখতে হবে। সেরম ভাবে পরিবারের আরো 5 সদস্যের আপনাকে কিন্তু দিতে হবে এখানে এপিক নাম্বার এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার। এরপর 12 নম্বর বিভাগ, অর্থাৎ আপনি কোন কাস্টের সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনি কি অসংরক্ষিত, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, যেটা হবে আপনাকে সেটা টিক করতে হবে। তবে মাথায় রাখবেন প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি কিন্তু আপনার এখানে দেখাতে হবে। অর্থাৎ আপনার কাছে এই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, কারণ এটা পরবর্তীকালে আপনাকে যদি চাওয়া হয় তাহলে আপনাকে কিন্তু দেখাতে হবে যে আপনার এই সার্টিফিকেট রয়েছে। আপনি আলাদা কোনো বিশেষ জাতির অন্তর্ভুক্ত কিনা সেটা দেখানোর জন্য কিন্তু এই সার্টিফিকেট লাগবে। এরপরে পরবর্তী আমরা এতক্ষণ করছিলাম পারিবারিক পরিচয়ের কাজ, সেটা সম্পন্ন হলো। এরপরে শুরু হচ্ছে কিন্তু রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকির বিভাগ। এখানে প্রথম পয়েন্ট বা প্রথম বিভাগে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। আমি বিশ্বাস করি বর্তমানে বেশিরভাগ পশ্চিমবঙ্গবাসীর কাছেই ডিজিটাল রেশন কার্ড রয়েছে। তো সুতরাং যাদের রয়েছে হ্যাঁ, যাদের নেই না। দ্বিতীয়, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। অর্থাৎ আপনার কার্ডের ধরন কি, এটা কি কেন্দ্রীয় রেশন কার্ড নাকি রাজ্য সরকারের রেশন কার্ড। কারণ যতটা আমি জানি AAY, PHH, SPHH এই তিনটি হলো কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন কার্ড, এবং RKSY1, RKSY2 এই দুটো হলো রাজ্য সরকারের দেওয়া রেশন কার্ড। তো আপনি এর মধ্যে যে বিভাগে পড়বেন সেইটা আপনি এখানে উল্লেখ করুন। এছাড়াও রয়েছে আরো একটি অপশন ভর্তুকিহীন, অর্থাৎ আপনার রেশন কার্ড রয়েছে কিন্তু আপনি রেশন কার্ডের কোনো সামগ্রী নেন না, তার জন্য রয়েছে কিন্তু এই 6 নম্বর অপশন ভর্তুকিহীন। এরপরে রয়েছে 3 নম্বর বিভাগ, সেখানে রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। এখানে হ্যাঁ অথবা না আপনাকে উত্তর দিতে হবে। এরপর রয়েছে তৃতীয় বিভাগ সম্পদ বিভাগ। এখানে প্রথমেই বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। অর্থাৎ এই ফর্মের মাধ্যমে যেমনটা আমরা প্রথমেই বললাম শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা করার উদ্দেশ্য নয়, এর মাধ্যমে আপনার পারিবারিক তথ্য কিন্তু নেওয়া হচ্ছে। আপনি কোথায় থাকেন, আপনি কি করেন, আপনি কতজনের সঙ্গে থাকেন, আপনার কি কি রয়েছে। সেখানে সেরকমই একটা প্রশ্ন যে বাড়ির ধরন কি, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ কি না, আপনাকে সেটা এখানে উল্লেখ করতে হবে বা টিক দিতে হবে।
2, পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনার পরিবার যে জমিতে রয়েছে সেই জমির মালিকানা কি আপনার নামে রয়েছে, হ্যাঁ বা না। এখানে পাশে নির্দেশনায় বলা হয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি কিন্তু থাকতে হবে। এরপরে তৃতীয় বিভাগ, সেখানে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। আপনার পরিবারের যে সদস্যের বিবরণ এখানে দিয়েছেন তাদের সবার নামে মোট কত জমি রয়েছে সেটা শতকে হিসাব করে কিন্তু এখানে লিখতে হবে। পাশে রয়েছে নির্দেশনায় রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR, জমির নথি, এগুলো কিন্তু লাগবে। এরপর চলে যাব চতুর্থ বিভাগে, যানবাহন। আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অর্থাৎ যদি আপনার কাছে 4 চাকার গাড়ি থাকে তাহলে কিন্তু সেটা এখানে উল্লেখ করতে হবে, থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, মানে কতগুলো গাড়ি রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করুন, সেটা কিন্তু এখানে দিতে হবে। আর পাশের নির্দেশনায় দেওয়া রয়েছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে মডেলটা কিন্তু এখানে লিখতে হবে পাশের নির্দেশনার জায়গায়। এরপর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ এবার আপনাকে দিতে হবে যে কোন সদস্যের কোন কোন স্বাস্থ্য বীমা রয়েছে। যেমন যদি সরকারি হয়, যেমন HOF, হেড অফ দ্য ফ্যামিলি, তার কি ধরনের স্বাস্থ্য বীমা রয়েছে, সরকারি না বেসরকারি। বেসরকারি বলতে আমরা বুঝি কেয়ার, HDFC, স্টার হেলথ ইন্স্যুরেন্স। আর সরকারি মানে কিন্তু আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্যসাথী। সুতরাং সেখানে আপনাকে সরকারি বা বেসরকারি উল্লেখ করতে হবে। বিমার অঙ্ক, অর্থাৎ আপনার বিমার যে রাশিটা আপনি পাবেন, 5 লাখ টাকা কারোর হয়, কারোর 10 লাখ টাকা হয়, কারোর 8 লাখ টাকা হয়, সেটা আপনাকে লিখতে হবে। এবং প্রিমিয়ামের বিবরণ, অর্থাৎ আপনি মাসিক কি প্রিমিয়াম দেন বা বার্ষিক কি প্রিমিয়াম দেন সেটা কিন্তু লিখতে হবে। এবং পরিবারের সদস্যদের আলাদা আলাদা হেলথ ইন্স্যুরেন্স থাকলে আলাদা আলাদা করে মেনশন করতে হবে, সেইভাবেই কিন্তু ফর্মটা তৈরি করা হয়েছে। এবার চলে যাব চতুর্থ বিভাগ, আয় অথবা পেশা। এখানে প্রথমেই রয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনার বাড়ির যে কোনো সদস্য যদি ট্যাক্স দেয় তাহলে সেটা কিন্তু এখানে দিতে হবে, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। দ্বিতীয় বিভাগ, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে। যদি প্যান কার্ড থাকে, আশা করছি এখনকার দিনে প্যান কার্ড নেই এরকম মানুষ পাওয়া মুশকিল। যদি প্যান কার্ড থাকে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার কিন্তু দিতে হবে, আর যদি না হয় তাহলে না। প্রথমেই HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম এবং প্যান নাম্বার। সদস্য 1, নাম, প্যান নাম্বার, এইভাবে কিন্তু পরপর সদস্যদের বিবরণ, প্যান কার্ডের নাম্বার এবং নাম কিন্তু পরপর উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার পরিবারের সদস্যরা কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছে। তিনি কি সরকারি চাকরি করে নাকি বেসরকারি চাকরি করে, তিনি কোনো সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত নাকি আংশিক সময়ের কর্মরত, নাকি কোনো পরিযায়ী শ্রমিক, নাকি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, নাকি বেকার, নাকি অন্যান্য। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে পরিবারের সদস্য ধরে ধরে আপনাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে যে আপনার পরিবারের সদস্যরা কি কাজ করে, পরিবারের প্রধান কোন ক্ষেত্রে যুক্ত রয়েছে। পাশের নির্দেশনায় বলা রয়েছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন, অর্থাৎ আপনাকে কিন্তু পারিপার্শ্বিক এই ডকুমেন্টগুলো দিতে হবে। এরপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে দেখুন প্রথমেই রয়েছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, তারপরে রয়েছে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। অর্থাৎ যদি আপনার বাড়িতে 6 জনই শিক্ষিত হন তাহলে প্রথমেই লিখে দিন 6, অর্থাৎ 6 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। যদি ধরে নিলাম 3 জন শিক্ষিত 3 জন অশিক্ষিত, তখন 3 দিতে হবে। যদি 4-2 হয় সেইভাবেই কিন্তু এখানে দিতে হবে, নাম্বারটা দিতে হবে। এরপর আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিতে হবে। যেমন প্রথমেই দেখুন পরিবারের প্রধান, তিনি কি শিক্ষিত, তাহলে টিক করুন শিক্ষিততে, যদি না হয় তাহলে অশিক্ষিততে। যদি শিক্ষিত হন তাহলে সেক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কি রয়েছে, মানে আপনি কি মাধ্যমিক পাস তাহলে সেকেন্ডারি লিখুন, আপনি কি হায়ার সেকেন্ডারি পাস তাহলে HS লিখুন, আপনি যদি কলেজ পাস হন তাহলে BA লিখুন বা ব্যাচেলর লিখুন, তাহলে যদি আপনি মাস্টার্স করেন তাহলে মাস্টার্স লিখুন, যদি আপনি ডিপ্লোমা করেন তাহলে সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা লিখুন, কিংবা UG PG এইভাবেও কিন্তু আপনাকে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু মেনশন করতে হবে এবং সেটা প্রতিটি সদস্যেরই মেনশন করতে হবে। পাশের নির্দেশনায় দেওয়া রয়েছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে এটা দিতেই হবে। এরপরে রয়েছে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক,
অর্থাৎ আগে কি আপনি বিধায়ক ছিলেন, আগে কি আপনি সাংসদ ছিলেন, বর্তমানে কি আপনি কোনো মন্ত্রী বা সাংবিধানিক পদের ধারক, তাহলে কিন্তু আপনার জন্য এই পোর্শনটা। এখানে যদি আপনি হয়ে থাকেন তাহলে হ্যাঁ, না হয়ে থাকলে না। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার বা যিনি ছিলেন তার সদস্য নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এর পাশে বলা রয়েছে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন অথবা স্বঘোষণা জমা দিন। এরপরে রয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ যদি কেউ সরকারি চাকরি করেন, এখন রিটায়ার্ড, তাহলে তিনি কি পেনশন পান? যদি পান তাহলে কিন্তু হ্যাঁ অথবা না দিতে হবে। এবং যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটা উল্লেখ করতে হয়। মানে ধরুন একটু আগে যে আমরা বললাম না পরিবারের প্রধান এবং তারপর সদস্য 1 2 3 4 5 করে আমরা বললাম না, সেই ক্ষেত্রে ধরুন সদস্য নাম্বার 1 পেনশন পান, সেখানে কিন্তু সদস্যের নাম্বারটা দিতে হবে। এর আগের ক্ষেত্রে যেটা বললাম যে কোনো সদস্যই কোনো সাংবিধানিক পদের ধারক, সেখানেও কিন্তু ধরুন 5 নম্বর সদস্য কোনো পদে রয়েছেন বা ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তার সদস্য নাম্বারটা এখানে দিতে হবে, 5 কি 4 কি 3 এরকম ভাবে দিতে হবে। এবং পেনশনের ক্ষেত্রেও সেম, তার কিন্তু সদস্য নাম্বারটা এখানে দেবেন যেটা এরকম ফর্মে ফিল আপ করছেন। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন, অর্থাৎ অ্যাটাচ করতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত রয়েছে, হ্যাঁ কি না, অর্থাৎ আপনার পরিবারের কেউ কি জিএসটি দেয়, সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে নির্দেশনার বক্সে কিন্তু জিএসটি নাম্বার দিতে হবে। এরপরে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়ের টাকায়, অর্থাৎ আপনার পরিবারের যতজন সদস্য, এখানে 6 জনের সদস্য সংখ্যা দেওয়া রয়েছে, এর বেশি হলে তার বেশি আপনাকে একটা এক্সট্রা ফর্ম নিয়ে মেনশন করতে হবে। তো পরিবারের বার্ষিক আয় কত সেটা কিন্তু এখানে লিখতে হবে অঙ্কে। মানে যদি 1,00,000 টাকা হয় তাহলে কিন্তু একের পরে 5টা শূন্য আপনাকে দিতে হবে। এর পরের বিভাগ অন্যান্য পরিচয় নথি, এক্ষেত্রে আপনার অন্যান্য কিছু নথিও নেওয়া হচ্ছে। প্রথম, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ সিএ এর জন্য আপনি কি আবেদন করেছিলেন, সেই জন্য এই বিভাগ কিন্তু রয়েছে। অর্থাৎ পরিবারের প্রধান তিনি কি সিএ এর জন্য আবেদন করেছিলেন, যদি না করেন তাহলে প্রযোজ্য নয়, মানে আপনি আবেদনই করেননি। যদি আবেদন করেন তাহলে আবেদন নম্বর দ্বিতীয় অপশন। আর যদি ইস্যু হয়ে গিয়ে থাকে, মানে আপনি সিএ করেছেন এবং সেখানে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, সেজন্য 3 নম্বর অপশনটা, এবং সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট নম্বরটা দিতে হবে। এরপরে আপনাকে পরপর পরিবারের অন্যান্য সদস্যরা সিএ করেছেন কিনা কিংবা করে তার সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা সেই বিবরণও কিন্তু দিতে হবে। এরপরে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কৃষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি রয়েছে কিনা। যদি থাকে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু একই রকম ভাবে বিবরণ দিতে হবে। পরিবারের প্রধানের যদি থাকে নাম্বার, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা, এরকম ভাবে পরপর অন্যান্য সদস্যদেরও এরকম স্পেশাল কোনো কার্ড আছে কিনা সেটা কিন্তু মেনশন করতে হবে। এবং পাশের নির্দেশনায় বলা রয়েছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, অর্থাৎ কোন কর্তৃপক্ষ দিয়েছে আপনাকে এই কার্ডটা ইস্যু করেছে, পঞ্চায়েত ইস্যু করেছে নাকি আপনার পৌরসভা ইস্যু করেছে, সেটাও কিন্তু মেনশন করতে হবে। এরপরে রয়েছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার এসআইআর এ নাম একদম ঠিকঠাক ভাবে চলে আসে তাহলে প্রথম অপশনটা প্রযোজ্য নয়। যদি না হয়ে থাকে তাহলে না। যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, এবং মামলার বিবরণ আপনাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। এরম ভাবেই পরিবারের প্রধানেরটা প্রথমে, এবং তারপরে অন্যান্য সদস্যদের কি আপডেট, তাদের কি এসআইআর এ নাম এসছিল, মানে ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয়ে গেছিল, তাহলে প্রথমেই প্রযোজ্য নয়। যদি না হয়ে থাকে তাহলে না, এবং যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ কিন্তু এখানে দিতে হবে। এরপরের বিভাগটা হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এই বিভাগে আপনার পরিবারের শিশু সদস্যদের বিবরণ নেওয়া হবে। প্রথমেই রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। প্রথমেই এটা পড়ার আগে আমি নির্দেশনাটা বলে দিই। বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। অর্থাৎ আপনার পরিবারে কতজন শিশু রয়েছে সেটা কিন্তু আপনাকে এবার এখানে মেনশন করতে হবে। সদস্য নাম্বার, মানে কোন সদস্যের কথা আপনি বলছেন, হয়তো সদস্য নাম্বার 5-এর শিশু রয়েছে, তাহলে আপনাকে লিখতে হবে সদস্য নাম্বারটা এখানে। 3-এর শিশু থাকলে 3 লিখতে হবে, 4-এর শিশু থাকলে 4 লিখতে হবে। প্রথমেই শিশু সদস্য 1, অর্থাৎ ধরুন 5 নম্বর সদস্যের প্রথম শিশুর আপনি বিবরণ এখানে ফিল করবেন। শিশুর নাম কি, সে কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম কি, ধরন কি, মানে কোন ধরনের স্কুল, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত নাকি স্পন্সর বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, অন্যান্য।
অন্যান্য মানে এখানে পাশে আপনাকে লিখতে হবে ওপেন স্কুলিং বা হোম স্কুলিং কিনা, সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। অর্থাৎ এটা বেসিক্যালি যারা পড়াশোনা করছেন আপনার বাড়ির যে সমস্ত শিশুরা তাদের নিয়ে। এরপরে সেরকমভাবেই অন্যান্য সদস্য এবং তাদের শিশু সদস্য কতজন রয়েছে সেটা কিন্তু পরপর আপনাকে মেনশন করতে হবে। এক্ষেত্রেও কিন্তু আপনাকে 4টে জায়গা দেওয়া রয়েছে। এরপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার বাড়ির যে শিশুরা রয়েছে তাদের টিকাকরণ কি হয়েছে না হয়নি। যদি হয়ে থাকে তাহলে এখানে পাশে নির্দেশনাতে বলাই আছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণটা লিখতে হবে। প্রথমেই রয়েছে শিশু সদস্য 1, যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে কিন্তু প্রথমটায় টিক করতে হবে, এবং যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে টিকাকরণ কার্ডের আইডিটা এখানে দিতে হবে। এরপরে টিকাকরণ হয়নি, যদি টিকাকরণ না হয়ে থাকে বা ভ্যাকসিনেশন না হয়ে থাকে তাহলে শেষ নেওয়ার তারিখটা উল্লেখ করতে হবে এবং কেন নেননি সেই কারণটাও উল্লেখ করতে হবে। এরমভাবে পরপর 4 শিশু সদস্যের বিবরণ আপনি এখানে দিতে পারবেন। এর পরের বিভাগে রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। এখানে প্রথম বিভাগ, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে আপনি কি কোনো রকম সরকারের প্রকল্পের কোনো টাকা বা সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনার জন্য। যদি পরিবারের প্রধান পায় তাহলে হ্যাঁ, না পেলে না। এরপর প্রকল্পের নাম এবং আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান সেই বিবরণ দিতে হবে। মানে ধরুন আপনি পিএম কিষাণ যোজনা থেকে টাকা পান, তাহলে কিন্তু আপনাকে প্রকল্পের নামের তলায় সেই পিএম কিষাণ যোজনা লিখতে হবে। এবং আপনি কি প্রকল্প থেকে টাকা পাওয়া চালিয়ে যেতে চান, যদি চান তাহলে এই জায়গা আপনার জন্য নয়। যদি আপনি না চান তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, অর্থাৎ আপনি এই প্রকল্প থেকে আর টাকা পেতে চান না। নির্দেশনায় দেওয়া রয়েছে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন। যেমনটা আমি আপনাদের বললাম, যদি আপনি সাহায্য পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক দিন, যদি না পেয়ে থাকেন তাহলে নাতে টিক দিন। যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম উল্লেখ করবেন, আর যদি সেই প্রকল্প থেকে টাকা না পেতে চান তাহলে হ্যাঁতে টিক করবেন। আর যদি আপনি এখান থেকে টাকা পাওয়া চালিয়ে যেতে চান তাহলে এই বক্স আপনার জন্য নয়। এরপরে লাস্ট যেটা হচ্ছে লেখা রয়েছে বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক পূরণীয়। অর্থাৎ আপনি যেই ফর্মটা পূরণ করলেন, ফর্মটা পূরণ করে আপনি জমা দেবেন, সেক্ষেত্রে যদি আপনার এই ফর্ম বাদ দেওয়া হয় তাহলে কোন কারণে বাদ দেওয়া হবে সেটা কিন্তু এখানে অফিসারকে লিখে দিতে হবে। তবে তার পরেরটা আপনাকে ফিল আপ করতে হবে। বর্গের জ ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনার পরিবারের যে প্রধান তাকে সম্মততে রাইট করতে হবে এবং নিজের স্বাক্ষর করতে হবে। অর্থাৎ এখানে নির্দেশনা দেওয়া রয়েছে এই ফর্মটি যাচাইযোগ্য, সেটা কিন্তু এখানে আপনি কনফার্ম করে দিলেন। এই পর্যন্তই আপনাকে আপনার এই ফর্ম পূরণ করতে হবে। এই ফর্ম পূরণের জন্য 90 দিনের সময় দিয়েছে সরকার। 90 দিন পর্যন্ত এই কাজ চলবে। যদি কোনো নাগরিক এই ফর্ম পূরণ করতে কোনো সমস্যায় পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই ভিডিও কমেন্টে জানাতে পারেন আপনারা কোন জায়গায় সমস্যায় পড়েছে, সেই নিয়ে আমরা আলাদা করে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্দেশনা দিয়েছে, বিধায়ক থেকে শুরু করে সরকারি আধিকারিকদের পাঠানো হবে এই ফর্ম পূরণ করার জন্য, আপনাকে সাহায্য করার জন্য। এবং কোনো নথি যদি আটকে যায় সেক্ষেত্রে সেই নথি আপনি কি করে পাবেন, বা সেই নথি না থাকলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই জন্য কিন্তু সরকারের তরফ থেকে নির্দেশনা দেওয়া রয়েছে ইতিমধ্যে। এবং আপনি ভয় পাবেন না, আপনি যদি ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনার অ্যাপ্লাই করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই টাকা আপনার 3 মাস পর্যন্ত চলবে। যেমনটা বললাম 90 দিন পর্যন্ত যাচাইয়ের কাজ চলবে। যদি আপনার ফর্ম ঠিকঠাকভাবে যাচাই করা হয়ে যায় এবং আপনি যোগ্য হন তাহলে তার পরের মাস থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এই 90 দিন পর্যন্ত কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকতেই থাকবে যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য টাকা পেয়ে থাকেন আগে। আর যদি আপনি একদমই নতুন হন তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনার ফর্ম যাচাই হওয়া না পর্যন্ত। এই 12 পাতার পর 13 নম্বর পাতায় এন্ড অফ ফর্ম শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এই জায়গাটা আপনার জন্য নয়, তাই আপনি এটা ছেড়ে দিন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরলাম কিভাবে আপনি খুব সহজে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন অনলাইনে এবং অফলাইনে। এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা
কমেন্টে আমাদের জানাতে পারেন, আমরা সেই সমস্যার সমাধান করে দেবো আপনার। যদি এই ভিডিও আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি এমনই সহায়ক তথ্য পেতে চান এবং লেটেস্ট আপডেট পেতে চান তাহলে কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।